300 আসনে ভোট করতে চাওয়া এনসিপির ভাগ্যে জুটল মাত্র 30 আসন। শীর্ষ নেতাদের পদত্যাগে বিপাকে নাহিদ আক্তাররা। এনসিপি জামায়াত জোট নিয়ে চলছে তীব্র রাজনৈতিক চর্চা। তারা ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন, নাহিদ নাকি শফিকুর রহমান? এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে মন্তব্য। এনসিপি থেকে লড়ার ঘোষণা দিয়ে প্রায় 50 লাখ টাকা অনুদান তুলেছিলেন তাসনিম জারা। এখন কিভাবে ফেরত দেবেন সেই টাকা, প্রশ্ন গোলাম মাওলা রনির। দিয়েছেন বিপদে পড়ার সতর্কবার্তা। ঢাকা 17 আসন নিয়ে যুগান্তরের মুখোমুখি আন্দালিব রহমান পার্থ। তারেক রহমানের সম্মানেই মনোনয়ন ফরম সংগ্রহ করেননি তিনি, লড়বেন ভোলা 1 আসন থেকে। খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থীও দিচ্ছে বিএনপি। শুরু হয়েছে নানা গুঞ্জন, অসুস্থ থাকায় মনোনয়নে দিলেন টিপসই। পুরনো রাজনীতি বদলে নতুন ধারার রাজনৈতিক বন্দোবস্তরের পরিকল্পনার কথা জানিয়েছিল এনসিপি। 300 আসনে নিজেদের মতো করে লড়ার ঘোষণা দিয়েছিল জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নেতাদের দলটি। অবশেষে নানা সমালোচনার মুখে জামাতের সাথে জোট বেঁধেছে এনসিপি। সেখানে মাত্র 30টি আসন দিয়েছে জামাত ইসলামী। দলটির নেতাদের একাংশের আপত্তির মুখেই 5 দিন আলোচনার পর রোববার জোটে যোগদানের ঘোষণা দেওয়া হয়। এর ফলে জামাতের নেতৃত্বাধীন জোটটিতে দলের সংখ্যা বেড়ে হল 10। জোটের একাধিক সূত্র জানায়, আসন বণ্টনের ক্ষেত্রে এনসিপি 30 আসনে প্রতিদ্বন্দ্বিতার শর্ত মেনে নিয়েছে। এনসিপির নেতাদের মধ্যে নাহিদ ইসলামকে ঢাকা 11, আক্তার হোসেনকে রংপুর 4, সার্জিস আলমকে পঞ্চগড় 1, হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা 4, নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঢাকা 8, আরিফুল ইসলাম আদিবকে ঢাকা 18 আসন ছেড়ে দিয়েছে জামায়াত। এনসিপি জামায়াতের সঙ্গে যোগ দেয় দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন পদত্যাগ করেন। এর আগের দিন দল ছাড়েন ডক্টর তাসনিম জারা। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ আরও কয়েক নেতা ক্ষোভ জানিয়েছেন প্রকাশ্যে। পদত্যাগ করেছেন মাওলানা ভাসানীর নাতিও। সদ্য উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলমও বলেছেন তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান জানান, এনসিপি এবং এলডিপিও যোগ দিয়েছে তাদের নির্বাচনী সমঝোতার উদ্যোগে। রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে জানান, জামায়াত ও সমমনা দলগুলোর নির্বাচনী সমঝোতা হয়েছে। যেসব আসনে শাপলাকলির প্রার্থী থাকবেন না, সেখানে এনসিপি সমমনা দলের প্রার্থীর পক্ষে কাজ করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতের যেখানে শক্ত অবস্থান রয়েছে সেখানে ছাড় দেবে না ইসলামী দলটি। ফলে দুর্বল অবস্থানে থাকা আসনগুলোতে জয় পেয়ে আসা কঠিন হয়ে যাবে এনসিপির জন্য। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানান সমীকরণ। কোন দলের সঙ্গে কার জোট হচ্ছে, কে কোন আসন থেকে নির্বাচন করবেন, সেই আলোচনাই এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকেই ফুরফুরে মেজাজে আছে দলটির নেতাকর্মীরা। অন্যদিকে নতুন নির্বাচনী জোট গঠন নিয়ে রীতিমতো বেকায়দায় পড়েছেন জামায়াত এনসিপির মতো রাজনৈতিক দলের নেতারা। বিশেষ করে জামায়াতের সঙ্গে এনসিপির জোট করা নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য নিজ দলের নেতাদের সঙ্গেই বিরোধে জড়িয়েছেন নাহিদ আক্তাররা। বিতর্কের জেরে দল থেকেই পদত্যাগ করেছেন তাসনিম জারা, তাজনুভা জাবিনের মতো শীর্ষ পর্যায়ের 2 নেত্রী। এছাড়াও দলটির প্রথম সারির ডজন খানেক নেতাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সামাজিক মাধ্যমে। তবেই শেষ পর্যন্ত সব আলোচনার অবসান ঘটিয়ে জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি। রোববার এনসিপি অলি আহমদের এলডিপি সহ 10 দলকে সঙ্গে নিয়ে নতুন নির্বাচনী জোটের ঘোষণা করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ। অবশ্য কয়েক মাস আগে থেকে জামায়াতের নেতৃত্বে 8 দল মিলে এই জোট গঠনের পথে এগোতে থাকলেও শেষ মুহূর্তে এসে জোটে যোগ দেয় এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি। জোটের আত্মপ্রকাশ সংবাদ সম্মেলনে জামায়াতে আমির বলেন, সবাই মিলে আমরা একটি ভালো নির্বাচন করতে চাই। আমরা মূলত একটি নির্বাচনী সমঝোতা করেছি। আরও অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আপাতত সবাইকে জোটে যুক্ত করা সম্ভব হয়নি। ডাক্তার শফিকুর রহমান বলেন,
জোটের নির্বাচনী আসন সমঝোতা প্রায় শেষের পথে। মনোনয়নপত্র দাখিলের পর তা চূড়ান্ত করা হবে এবং ন্যায্যতার ভিত্তিতে প্রতিটি দলের কাছে আসন বুঝিয়ে দেওয়া হবে। এদিকে এনসিপি ও জামায়াতে ইসলামীর নতুন এই জোট আত্মপ্রকাশের পর প্রশ্ন উঠেছে, নির্বাচনে যদি এই জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে তাহলে কে আসবেন প্রধানমন্ত্রীর চেয়ারে? গুঞ্জন রয়েছে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন এমন শর্তে জামায়াতের সঙ্গে এর আগে জোটের প্রস্তাব দিয়েছিল এনসিপি। তবে জামায়াতের পক্ষ থেকে এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছিল। এই কারণেই জামায়াতের সঙ্গে এনসিপি নেতাদের দূরত্ব বাড়তে থাকে বলেও সমালোচনা রয়েছে। বিশ্লেষকদের মতে ভোটের মাঠে আওয়ামী না থাকায় বিএনপির শক্ত প্রতিপক্ষ হতেই শেষ মুহূর্তে এসে জামায়াতের সঙ্গে জোটভুক্ত হয়েছে এনসিপি। এদিকে নতুন এই জোট ক্ষমতায় গেলে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান নাকি নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী, এমন প্রশ্নে এনসিপির লিয়াজু কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব যুগান্তরকে বলেন, জোটের আত্মপ্রকাশ ঘটলেও এখন পর্যন্ত কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে কোনো আলোচনা হয়নি। এই মুহূর্তেই নির্বাচনী কৌশলকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে দ্রুতই কে প্রধানমন্ত্রী হবেন বা জোটের রূপরেখা কি হবে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। অন্যদিকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হলে দলটির এক দায়িত্বশীল নেতা একই কথা জানান। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। এনসিপির নেত্রী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিকালে তাসনিম জারা সাধারণ জনগণের কাছ থেকে প্রায় 50 লাখ টাকা সংগ্রহ করেছিলেন। বিভিন্ন ব্যক্তি ও সমর্থক স্বেচ্ছায় এই অর্থ প্রদান করেন। এখন তিনি এনসিপি থেকে পদত্যাগ করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই অর্থের পরিণতি কি হবে? এই বিষয় নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যখন নানা রকম আলোচনা লেখালেখি চলছে, ঠিক সেই প্রেক্ষিতেই বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি রোববার 11:10 তার ভেরিফাইড আইডিতে একটি পোস্ট দেন। পোস্টে তিনি তাসনিম জারাকে সতর্ক করে লিখেন, রাজনীতিতে ব্যক্তির চেয়ে বড় হচ্ছে জনগণের আস্থা। জনগণের দেওয়া অর্থ কোনো ব্যক্তিগত সম্পদ নয়, এটি একটি নৈতিক ও রাজনৈতিক দায়। কেউ যদি কোনো রাজনৈতিক অবস্থান থেকে সরে দাঁড়ান তবে সেই অর্থের স্বচ্ছ হিসাব জনগণের সামনে আসা উচিত। তিনি আরও ইঙ্গিত করেন, এই ধরনের অর্থ হয় দাতাদের কাছে ফেরত দেওয়া উচিত, নয়তো সংশ্লিষ্ট দলের তহবিলে জমা দিয়ে তা প্রকাশ্যে জানানো উচিত। অন্যথায় এই অর্থ ভবিষ্যতে রাজনৈতিক ও আইনি জটিলতার কারণ হয়ে উঠতে পারে, যা সংশ্লিষ্ট ব্যক্তির জন্য অপ্রত্যাশিত বিপদ ডেকে আনতে পারে। গোলাম মাওলা রনি সহ বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষকের মতে আধুনিক রাজনীতিতে স্বচ্ছতা আর জবাবদিহিতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত যতটা না রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে, তার চেয়েও বেশি আলোড়ন তুলেছে জনগণের দেওয়া অর্থের হিসাব নিয়ে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা 2 দফায় প্রকাশ করা হয়েছে। কিছু আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের ছেড়ে দিয়েছে দলটি, আবার সম্প্রতি কিছু আসনে নিজ দলের প্রার্থীও বদল করা হয়েছে। ঢাকা 17 আসনটিতে বিএনপির পক্ষ থেকে এতদিন কাউকে মনোনয়ন দেয়া হয়নি। আসনটি ফাঁকা রাখা হয়েছিল। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে বিএনপির দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গুরুত্বপূর্ণ এই আসনে ভোটে লড়ার প্রস্তুতি নেন। তিনি এই আসন কেন্দ্রিক প্রচার চালিয়েছেন দীর্ঘদিন। তবে শেষ মুহূর্তে এসে এই আসন কেন্দ্রিক রাজনীতিতে চমক এসেছে। ঢাকা 17 আসনে ভোট করছেন না পার্থ, বিষয়টি নিশ্চিত করেন পার্থ নিজেই। রোববার সকালে তিনি টেলিফোনে যুগান্তরকে জানান, ঢাকা 17 আসনে বেস্ট প্রার্থী তারেক রহমান। তিনি আমাদের সবার সম্মানের রাজনীতিক, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন নির্বাসনে থেকে তিনি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। আমি তারেক ভাইয়ের সম্মানে ঢাকা 17 আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করিনি। আমাদের সবার উচিত তারেক ভাইকে এই আসনে সমর্থন দেয়া। কোন আসন থেকে ভোট করবেন এমন প্রশ্নের জবাবে পার্থ বলেন, আমার তো আগের আসন আছেই, যেখান থেকে এর আগে আমি এমপি হয়েছি। আমি ভোলা 1 আসন থেকে মনোনয়ন সাবমিট করে দিয়েছি। তবে দলীয় প্রতীকেই ভোটের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান পার্থ। বিএনপির একটি সূত্র জানায়, এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করতে পারেন। ইতোমধ্যে শনিবার গুলশান এলাকার নিজ বাসার ঠিকানায় ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন তারেক রহমান। এরপর থেকে তার এই আসনে নির্বাচন করার আলোচনা আরও জোরালো হয়। সেই ধারাবাহিকতায় ঢাকা 17 সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে রোববার বেলা 11টায় তারেক রহমানের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।
প্রথমবারের মতো এবার মনোনয়নপত্রে স্বাক্ষরের বদলে টিপসই দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার রাতে সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা যায়। আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩টি আসনে লড়বেন। আসনগুলো হল বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১। তবে খালেদা জিয়ার জন্য বিকল্প প্রার্থীও রাখা হয়েছে। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ারে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। দলীয় সূত্রের মতে, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজে মনোনয়নপত্র জমা দিতে না পারলে বিকল্প প্রার্থী তার জন্য নির্বাচনে অংশগ্রহণ করবেন। মাঠ পর্যায়ের জরিপ, প্রার্থীর স্বাস্থ্য পরিস্থিতি এবং রাজনৈতিক সমীকরণ বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে বিএনপি নিশ্চিত করতে চাচ্ছে যে কোনো আসনে খালেদা জিয়ার অনুপস্থিতি দলের নির্বাচনী সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে না। এমন প্রেক্ষাপটে ফেনী ১ আসনে সোমবার খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম। খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তিনি বিএনপির প্রার্থী হতে পারেন। খালেদা জিয়ার পক্ষে বগুড়া ৭ আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোর্শেদ আলম এবং দিনাজপুর ৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র নিয়েছেন। মোর্শেদ আলম ও জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেছেন, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশনায় তারা নিজেদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চূড়ান্ত নির্দেশনায় তারা মনোনয়নপত্র জমা দেবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গত রাতে প্রথম আলোকে বলেন, আমার জানামতে ৩০০ আসনের মনোনয়নই চূড়ান্ত। প্রতিদিন ১-২জন করে মনোনয়ন দেওয়ার কারণে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা যায়নি। প্রার্থী পরিবর্তনের বিষয়ে আমির খসরু আরও বলেন, এটা নতুন কিছু নয়। সব নির্বাচনেই মনোনয়নপত্র জমা দেওয়ার আগ মুহূর্তেও পরিবর্তন হয়। বিভিন্ন কারণে এ পরিবর্তন করতে হয়। হিমাতুল জান্নাত, যুগান্তর। প্রথমবারের মতো এবার মনোনয়নপত্রে স্বাক্ষরের বদলে টিপসই দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার রাতে সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা যায়। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ারে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। জানা যায়, খালেদা জিয়া আসন্ন নির্বাচনে ৩টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসনগুলো হল বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১। এর মধ্যে দিনাজপুর ৩ আসনে রোববার রিটার্নিং অফিসারের কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি। এছাড়াও খালেদা জিয়ার পক্ষে বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম এবং ফেনী ৩ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু সোমবার মনোনয়নপত্র জমা দেবেন।